একটা গল্প বলি। এই গল্পটা আমার খুব প্রিয় গল্প, ফলে আমি মোটামুটি নিশ্চিত আগেও এক দুইবার বলে ফেলছি। সমস্যা নেই, ভালো গল্প, বারবার শুনতে পারেন। এটা হচ্ছে আমাদের জুয়েল রানার গল্প। আমাদের সাঁতারু ছিলেন ন্যাশনাল চ্যাম্পিয়ন জুয়েল রানা। জুয়েল ভাই একবার হচ্ছে বার্সেলোনায় একটা লং ডিস্টেন্স সাঁতারে অংশ নিলেন। ওটা ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের আয়োজন ছিল, কি একটা ম্যারাথন সাঁতার। ওই সাঁতারে অংশ নিয়ে কিন্তু যেটা হয় যে ওখানে বিশ্বের সেরা সেরা সব লং ডিস্টেন্স সাঁতারুরা এসে হাজির। ফলে তারা তো ওই সাঁতার শেষ করে ফেলছে খুব দ্রুত। কিন্তু সাঁতার শেষ হয়ে যাওয়ার পরেও আয়োজকরা দেখতেছে জুয়েল ভাইয়ের কোনো খোঁজ নাই। মানে সবাই চলে আসছে, পরবর্তী আধা ঘন্টার মধ্যে জুয়েল ভাই আর পৌঁছায় নাই। এবং জুয়েল ভাই খুব টায়ার্ড। জুয়েল ভাইকে আগে কখনোই, এবং এই সাঁতারগুলো হয় কিন্তু সমুদ্রে, ফলে আগে কখনোই এত ডিস্টান্সে সমুদ্রের মধ্যে সাঁতরায়ও নাই, প্র্যাকটিসও কোনোদিন করে নাই, ফলে তার জীবন বাঁচানোই দায়। তারে বারবার রেস্কিউকারীরা, সঙ্গে তো স্পিড বোর্ড থাকে, ওখানে মেডিকেল টিম থাকে, তারা বলতেছে যে তোমার যথেষ্ট হয়েছে, তুমি স্পিড বোর্ডে ওঠো। কিন্তু জুয়েল ভাই বারবার রিফিউজ করতেছে যে না, মরে গেলে যাব, কিন্তু আমার কাজ হচ্ছে টাচ লাইন পর্যন্ত যাওয়া, আমি ফিনিশ লাইনে যাব। এবং শেষ পর্যন্ত সে প্রায় মৃত্যু পথযাত্রী অবস্থায় এসে ওই ফিনিশ লাইনে পৌঁছেছে। সে যখন এসে পৌঁছাইছে, কোনো ক্রমে মাথাটা উঁচু করে দেখে সবগুলো সাঁতারু, তার মধ্যে বিশ্ব সেরা সব সাঁতারুরা আছেন, ওনারা সবাই দাঁড়ায় আছেন ওই জায়গাটায়। এবং যত অতিথি আসছেন, নাম করা সব খেলোয়াড় আসছেন, অন্যান্য অঙ্গনের বার্সেলোনার বড় বড় কর্মকর্তারা আসছেন, সবাই হাতে তালি দিয়ে স্যালুট দিয়ে জুয়েল ভাইয়ের সাদর আমন্ত্রণ জানালো। এবং পরদিন জুয়েল ভাইকে নিয়ে স্প্যানিশ পত্রপত্রিকাগুলো আলাদা ফিচার করছিল। এই জিনিসটা হচ্ছে স্পোর্টস। এই যে জুয়েল ভাই হাতে তালিটা পাইছে, এই যে স্যালুটটা পাইছে, জুয়েল ভাই কি করছে? আধা ঘন্টা পরে আসছে। ওটা আমার আপনার বিচারে তো হাসাহাসির ব্যাপার যে ভাই একটা সাঁতার শেষ হওয়ার আধা ঘন্টা পরে এসে আপনি হাজির হয়েছেন। কিন্তু না, এইটা ওইভাবে দেখে নাই। এইটা তারা স্পোর্টসের জায়গা থেকে দেখছে। তারা জানে যে অলিম্পিকের ওই যে মোটো, যে তুমি যেত বা হারো ওটা ব্যাপার না, তোমার প্রাণ থাকা পর্যন্ত জয়ের জন্য, খেলা শেষ করার জন্য লড়াই করে যেতে হবে। এই যে হাল না ছাড়া, এই যে লড়াই না ছাড়া, এই জিনিসটা হচ্ছে স্পোর্টস। আজকে দুঃখ লাগে সেই জুয়েল রানার দেশের মানুষ বা সেই জুয়েল রানার দেশের ক্রিকেট দল, তাদের নিয়ে আজকে সারা পৃথিবীতে চিচি হচ্ছে। আপনি ক্রিকইনফো খোলেন, ক্রিকইনফো খুললে দেখবেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গার লোকেরা, ক্রিকেট ভক্তরা ওখানে কমেন্ট করতেছে, তারা শান্তরে নিয়ে হাসাহাসি করতেছে। কেন? বাংলাদেশ আজকে একটা কাপুরুষের মতো ক্রিকেট খেলছে, একটা কাপুরুষের মতো টেস্ট খেলে একটা ড্র করছে, একটা পয়েন্ট পাইছে। আপনি যদি অ্যাচিভমেন্টের বিচার করেন, জুয়েল ভাই ওদের আধা ঘন্টা লেট করছে, কিচ্ছু অ্যাচিভ করতে পারে নাই। অপরদিকে বাংলাদেশ একটা পয়েন্ট পাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, তারপরে সবাই ছিছি করতেছে। কেন ছিছি করতেছে? কারণ বাংলাদেশ স্পোর্টসের মূল সুরে থাকে নাই। বাংলাদেশ পজিটিভ ইন্টেন্ট শো করে নাই, জেতার জন্য চেষ্টা করে নাই। এই যে জেতার জন্য না চেষ্টা করা, এর চেয়ে বড় কলঙ্ক স্পোর্টসে আর হয় না। সেই জিনিসটা নিয়ে আজকে ছোট্ট করে একটু আলোচনা করি। দেখেন, শুরুতে শান্তকে অভিনন্দন জানাই। শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি করছেন, এটা অবশ্যই অভিনন্দনযোগ্য কাজ। এটা যদি আমরা একেবারে ভুলে যাই, এবং শান্ত যে পরিস্থিতিতে গিয়েছিলেন, এটা আমি আগের ইনিংসে বলছি। শান্তকে যথাযথ সম্মান দিতে আমি সবসময় প্রস্তুত। ইনফ্যাক্ট আমি প্রতিটা খেলোয়াড়কে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত। কিন্তু খেলোয়াড়রা যখন এই জাতীয় কাজ করেন না, মানে তারা জেতার ইন্টেন্টটা শো না করেন, তখন আসলে তীব্র অপমানবোধ তৈরি হয়। এবং সারা পৃথিবীতে স্পোর্টস ওয়ার্ল্ডে আপনাদের অনেকের হয়তো এই কন্টেন্ট দেখতে গিয়ে মনে হতে পারে যে ছোট ব্যাপার নিয়ে দাদা এবং অন্য অনেকে ফাপায় ফুলায় বলতেছে, ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিচ্ছে। না রে ভাই, এটা ক্রিকেটিং ওয়ার্ল্ডের কাছে ছোট ব্যাপার না। ক্রিকেটিং ওয়ার্ল্ড বা স্পোর্টিং ওয়ার্ল্ডের কাছে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কি ইন্টেন্ট শো করেন খেলার মাঠে। দেখেন, যখন থেকে খেলাধুলাটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, এটা তো পায় আইওসির আন্ডারে, মানে অলিম্পিক কমিটির আন্ডারে। তাদের পুরো উদ্দেশ্যটা ছিল হচ্ছে আনন্দ, বিনোদন এবং প্রতিযোগিতা। এবং প্রতিযোগিতা, ওই যে অলিম্পিকের প্রতিষ্ঠাতা সেই দকওয়ার্তিনের কথা, যে জয় পরাজয় না, অংশগ্রহণ শেষ কথা, বা অংশগ্রহণ বড় কথা, যেভাবে বলেন না কেন, এটাও মূল ব্যাপার না। অলিম্পিকের মূল মন্ত্র হচ্ছে যে আপনাকে জেতার জন্য চেষ্টা করতে হবে। পরিস্থিতি যেমনই হোক, আপনার যোগ্যতা যেমনই হোক, আপনি দেখবেন এটা অলিম্পিকে প্রচুর ঘটে। অলিম্পিক কর্তৃপক্ষ যাতে অলিম্পিক জিনিসটা আপনার বেশি প্রফেশনাল না হয়ে যায়, এর জন্য প্রতি বছর কিছু ওয়াইল্ড কার্ড দিয়ে কিছু অ্যামেচার টাইপের অ্যাথলেটরে নিয়ে যায় মূল মঞ্চে। এই আমাদের দেশ থেকে যারা যায়, বেশিরভাগ তো ওয়াইল্ড কার্ড নিয়ে যায়। ওই একবার আমাদের সিদ্দিক, গতবার বোধহয় আর্চারির একটা ছেলে, এরকম দু একজন আছে কোয়ালিফাই করে অলিম্পিকে যায়। বেশিরভাগই তো ওয়াইল্ড কার্ড নিয়ে যায়। ওয়াইল্ড কার্ড দিয়ে কেন আনে অলিম্পিক বলেন তো? যাদের আনে অলিম্পিক কর্তৃপক্ষ তো জানে
যে এই গিয়ে উসাইন বোল্টের সঙ্গে দৌড়াবে, উসাইন বোল্টের সঙ্গে হয়তো একই হিটে পড়ে যাবে, ওই ছেলে উসাইন বোল্টের 3 সেকেন্ড পরে 100 মিটার শেষ করবে। কি হাস্যকর না? না, এটা হাস্যকর না। ও যে 3 সেকেন্ড পরে গিয়ে ওই জায়গায় পৌঁছাচ্ছে, ওই জিনিসটা উসাইন বোল্টকে ফিরে দাঁড়ায় স্যালুট দিতে হচ্ছে। ওইটা হচ্ছে উসাইন বোল্টের স্পোর্টিং মানসিকতা। এবং সে দাঁড়ায় থাকে যতক্ষণ না ওই ছেলেটা এসে পৌঁছায়, সে তার সেলিব্রেশন শেষ করে এসে দাঁড়ায় থাকে, এসে জড়ায় ধরে। এই দৃশ্যগুলো আপনার প্রতিটা অলিম্পিকে দেখবেন। আমার মনে আছে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের সঙ্গে একই পুলে প্রথম হিটে অংশ নিল আফ্রিকার ছোট কোনো একটা দেশ, চাঁদ বা এরকম কোনো একটা দেশের একটা সাঁতারু। সে ওই 50 মিটার পার করতে পারে না, 50 মিটার পুল তো 50 মিটার পার করতে পারে না, মাঝখানে হাবুডুবু খাওয়া শুরু করছে। এখন তারে উদ্ধার করতে তাড়াতাড়ি এরা ঝাঁপায় পড়ছে, রেস্কিউয়ের লোকজন, সে রেস্কিউ করতে দিবে না। সে ওই ডুবতে ডুবতে পানি খাইতে খাইতে পার হয়েছে। পার হওয়ার পরে মাইকেল ফেলপস নিজে তারে টেনে তুলছে। তখন তার সবাই এসে জিজ্ঞেস করতেছে, তুমি এটা কি করছো, তুমি ওয়াইল্ড কার্ড নিয়ে আসছো কেন, তুমি পানি 50 মিটার পার হতে পারো না? বলে আমাদের দেশে কোনো পুল নাই, আমাদের দেশে সাঁতার শেখার কোনো সিস্টেম নেই। বলে আসছো কেন তাহলে, ওয়াইল্ড কার্ড পাইছো আর চলে আসছো? তো বলে যে আসতে হবে না, আমাদের দেশের একটা সম্মানের ব্যাপার আছে না। এই যে হাল ছাড়লো না, এই যে ফাইটটা দিল না, এটা অলিম্পিক, এইটা স্পোর্টস। হ্যাঁ, অলিম্পিক ওই জায়গা থেকে অনেক সরে আসছে, যে জন্য শুরু হয়েছিল যে অলিম্পিক মূলত যারা আনন্দের জন্য খেলে, যারা পয়সার বিনিময়ে খেলে তাদেরকে খেলতে দিবে না, সেই জায়গা থেকে সরে আসতে হয়েছে। এখন তো যারা পয়সার বিনিময়ে খেলে তারাও অলিম্পিক খেলে। তারপরও পৃথিবী জুড়ে প্রত্যেকটা খেলায়, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, যে কোনো খেলায় এটা একবারে মূল মন্ত্র যে দুটো জিনিস। এক হচ্ছে আপনি দর্শককে প্রতারিত করতে পারবেন না, দর্শকের প্রতারণাটা অনেক বিস্তৃত ব্যাপার, যে আপনি ফিক্সিং করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, এই সব কিছু পরে যে আপনি দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারবেন না এটার মধ্যে। এটাও আসলে দর্শকের মধ্যে প্রতারণার মধ্যে পড়ে যে আপনি জেতার চেষ্টা করেন নাই। এখন দেখেন যেসব খেলায় আপনি জেতার চেষ্টা না করে হারার জন্য খেলেন, ওগুলো কিন্তু পানিশেবল, একদম আন্তর্জাতিক আইন অনুযায়ী পানিশেবল এবং ফৌজদারি অপরাধ। আপনি যদি হারার জন্য খেলেন, দেখা গেল আপনি একটা ম্যাচ খেলতে নামছেন, ওই যে হারার জন্য খেলা কোনটা, ওই যে ফিক্সিং করে ম্যাচ ছেড়ে দেওয়াটা, ওগুলো করলে পানিশেবল। এখন সব খেলায় তো আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন না। যেমন ক্রিকেট, ক্রিকেট এমন একটা খেলা যে এখানে জয় পরাজয়ের বাইরেও একটা ব্যাপার আছে, ড্রর জন্যও খেলা যায়। ফুটবলেও ড্র আছে, হকিতেও ড্র আছে, কিন্তু ওগুলোতে ড্র টার্গেট করে সাধারণত কেউ খেলে না। কিন্তু ক্রিকেটে এটা খেলা যায়, অনেক দলই খেলে। যেমন শ্রীলঙ্কা আজকে বাধ্য হয়েছে ড্রর জন্য খেলতে, কিন্তু আমরা এখানে জেতার জন্য খেলার মতো অবস্থায় ছিলাম। আজকে পঞ্চম দিনটা যখন শুরু হলো, তখন তো খেলাটা একদম আমাদের পকেটে। আপনি যখন ফ্ল্যাট এবং টার্নিং উইকেট, গলের মতো ট্রাডিশনাল উইকেটে খেলেন, তখন পঞ্চম দিন সকালে আপনি 3 উইকেট হারায় যখন 200+ একটা লিড নিয়ে দিন শুরু করেন, তার মানে খেলাটা আপনার পকেটে। এই পকেটের খেলা তো আপনাকে জিততেই হবে, এখানে কোনো বিকল্প ভাবার সুযোগ নেই। প্রথমত আমরা যদি দেখেন বৃষ্টির আগের সিনারিও ভাবি, বৃষ্টির আগের সিনারিও যদি ভাবি, তাহলে সাধারণ পরিকল্পনা হওয়ার কথা ছিল যে আমরা লাঞ্চের আগ পর্যন্ত ব্যাট করব, মোরলেস 30 ওভার পাবো। এই সময় এই 30 ওভারে আমরা টার্গেটটা তুলে নিয়ে যাব 300-র উপরে, 320-25, 320-25 করে ওদেরকে 60 ওভারের মতো ব্যাট করতে দেবো, মোরলেস 60 ওভার। ওইভাবে তো ফিক্সড করে বলা যায় না, কারণ শেষ বিকেলে মেঘ আসতে পারে, গল যেহেতু শেষ বিকেলে খেলা একটু কম হইতে পারে। মোরলেস 60 ওভার, এই 60 ওভারের জন্য ওদেরকে ছেড়ে দিব 5 করে, আস্তিং রান রেট থাকবে। ফলে আমরা ওরা 5-এর জন্য যেই যাবে অল আউট হয়ে যাবে, ড্রর জন্য খেলবে অল আউট হয়ে যাবে, মানে ম্যাচ আমরা জিতবই। এটা হচ্ছে একবার দিনের শুরুর পরিকল্পনা হওয়া উচিত ছিল, মানে এখানে কোনো জ্ঞান ফলানোর সুযোগ নাই, এটাই একমাত্র পরিকল্পনা। আপনি পৃথিবীতে যদি 2000 ক্রিকেটারের মধ্যে জরিপ করেন, 2 লাখ ক্রিকেটারের মধ্যে জরিপ করেন, তার মধ্যে বড় জোরে একজন বলবে যে না এটা ভুল পরিকল্পনা, বাকি সবাই বলবে হ্যাঁ এটা ছাড়া তো কোনো করার নাই। আমার হাতে যেহেতু 7টা উইকেট আছে, দুজন সেট ব্যাটসম্যান উইকেটে আছে, আমাকে অবশ্যই লাঞ্চের মধ্যে 300 রান তুলে ফেলতে হবে, 300-র উপরে লিড করে ফেলতে হবে। সেজন্য কি করতে হবে, আপনাকে রান তুলতে হবে, আপনাকে অন্তত 3-3.5 করে ওভার প্রতি রান তুলতে হবে। 3-3.5 আজকের দিনে দেখেন, আমরাই কিন্তু ফার্স্ট ইনিংসে 3-3.5 করে রান তুলছি। আজকের দিনে 3-3.5 রান ওভার প্রতি তোলা একবারে ছেলে খেলা। এই যে ইন্ডিয়ার খেলা চলতেছে, ইন্ডিয়া 5 করে রান তুলতেছে। আমরা এই দাবি করতেছি না যে আপনারা বাসবল বা গৌতম বল এইসব খেলেন, এইসব খেলে 5 করে করতে হবে না, আপনি 3-3.5 করে তুললেই হয়ে যেত। কিন্তু আমরা কি দেখলাম, শান্ত আর মুশফিক প্রথম 10 ওভারে রান তুললেন 2.2 অর সামথিং, মানে 2.3 রুল নিচে। দেখেন টেস্টে 2.3 আজকের দিনে কোনো দলকে জোর করলেও তোলা কঠিন, মানে যতই টার্নিং উইকেট হোক, এটা যদি মাইনফিল্ডও হতো, তারপরেও 3-এর নিচে, আয়ের নিচে রান তোলা এটা কষ্টকর ব্যাপার। কি অ্যাপ্রোচে ব্যাট করলো, হ্যাঁ আমি তারপরেও মেনে নিচ্ছি যে হয়তো প্রতিপক্ষে মুরালীধরন, শেহনওয়ান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ম্যাকগ্রাথ 5 জন বল করতেছে,
এবং একবারে মাইনফিল্ড, এক এন্ডে বল টার্ন করতেছে, এক এন্ডে সুইং করতেছে, এরকম বিভৎস একটা অবস্থা। ফলে আপনি রান তুলতে পারতেছেন না। তাও তো একটা ইন্টেন্ট থাকতে হবে না যে আপনি রান তোলার চেষ্টা করতেছেন। আমরা দুই ব্যাটসম্যানকে দেখলাম সমানে সুইপ করতেছে। আমি আগের দিন বলছি যে সুইপ খুবই ভালো জিনিস, খুবই ভালো জিনিস। বল যদি টার্ন করে, ছোট ছোট টার্ন, শার্প টার্ন থাকে, তাহলে সুইপ আপনি কি করবেন, সুইপ দিয়ে স্পিনারের নিষ্ক্রিয় করবেন এবং ক্লান্ত করবেন। সেটা কখন? সেটা হচ্ছে যখন আপনার রান তোলার তাড়া নাই, আপনার মূল টার্গেট হচ্ছে উইকেটে সেট হওয়া। এখন পঞ্চম দিন সকালে আপনি সেট হয়ে কই যাবেন? এই খেলা নবম দিনে নেবেন, দশম দিনে নেবেন, আপনার লাঞ্চের মধ্যে রান তুলে ফেলতে হবে। আপনি কেন ঘন্টার পর ঘন্টা সুইপ করতেছেন দুজন ব্যাটসম্যান? এবং ওরা কি করছে, দুই স্কোয়ারে এবং স্কোয়ারের পেছনে চারটা ফিল্ডার দিয়ে দিচ্ছে। আপনি সুইপ করে একটা সিঙ্গেল রানও বের করতে পারতেছেন না। হ্যাঁ, বোলার টায়ার্ড হচ্ছে, কি হয়েছে, ওদের কি স্পিনার একটা নাকি? ওরা তিনটা চারটা স্পিনার ইউজ করতেছে। লাঞ্চের আগে পুরোটা সময় খেলা দেখলাম, পুরোটা সময় সম্ভবত শান্ত শুধু একটা ড্রাইভ করে চার করলো, এছাড়া কেউ সামনের দিকে কোনো শটও করলো না। আমি চিকি শটের কথা বাদই দিলাম, যে উইকেটের পেছনে খেলে আপনি রান তোলেন, ওই আশা টেস্টে আমি করি না আপনাদের কাছ থেকে। সামনের দিকে বা কাট করে, মানে দুই স্কোয়ার ইউজ করে বা দুই কাভার ইউজ করে, লং অফ লং অন ইউজ করে যে একটু অ্যাটাক করা, একটা সিঙ্গেল শট নাই, সব সুইপের উপরে কোনো ক্রমে। আর না হলে বকডাউন, না হলে বকডাউন। মুশফিক তো একেবারে মনে হলো যে পারলে বলটা ধরে মাটিতে নামায়, মানে হাফ বলে বলও সে ডেড ব্যাটে খেলতেছে। মানে কিরকম বিরক্তিকর লাগে। এটা গেলে একটা ফেস, ওকে পারলেন না, আপনার বৃষ্টি চলে আসলো, বৃষ্টি চলে আসলো, তাহলে ড্রর পথেই চলে গেল। না, বৃষ্টি আবার থেমেও গেল। থেমে গেল যখন, সেই সিচুয়েশনটা আবার আপনি চিন্তা করেন, তখন খেলা বাকি আছে 50 ওভারেরও কম, 50 ওভারেরও কম খেলা বাকি আছে। মানে প্র্যাকটিক্যালি হয়তো তখন আর 45-46 ওভার খেলা হওয়া সম্ভব দিনে, বৃষ্টি থামার পরে। আপনার লিড হয়ে গেছে 247। মানে আপনি যদি ওই সময় ডিক্লেয়ার করে দেন যে না, বৃষ্টির পরে আমি আর ব্যাট করব না, একটা সিঙ্গেল বলও ব্যাট করব না, আপনি ডিক্লেয়ার করে দেন। ডিক্লেয়ার করে দিলে কি হয়, ওদের 45 বা 50 ওভারে 247 পার করতে হবে। মানে আবার সেই 5-এর উপরে রান রেট চলে গেল, আস্কিং রান রেট। পৃথিবীর কোনো টেস্ট উইকেটে যদি জেনুইন টেস্ট উইকেট হয়, বিশেষত গলের মতো, মানে ট্রাডিশনালি ফ্ল্যাট উইকেট, শেষ দিকে এসে ফেটে গেছে, দারুণ স্পিন ধরতেছে, 5-এর জন্য খেলা যায় না, 5-এর আস্কিং রেটে যাওয়া যায় না, যাওয়া যাবেই না। আপনি যদি চেষ্টা করেন দ্রুত অল আউট হবে না, ড্র চেষ্টা করলে হেরে যাওয়ার চান্সই বেশি। 50 ওভারের কাছাকাছি টাইম যেহেতু, হেরে যাওয়ার চান্সই বেশি। এবং আমাদের দুইটা স্পিনার, একটা হচ্ছে তাইজুল যে দারুণ টার্ন পায়, আর একটা হচ্ছে নাইম যে প্রুভ করলো যে এই ধরনের উইকেটে সে সামান্য একটু বাউন্স ইউজ করতে পারলে সে নারকীয় এফেক্টিভ হয়ে উঠতে পারে। ফলে এই দুটো স্পিনারের উপরে ভরসা করে আমরা নিশ্চিন্তে জয়ের জন্য ওই সময় যেতে পারি, বৃষ্টি থামার পরেও। কিন্তু আমরা কি করলাম, আরও 10 ওভারের বেশি ব্যাট করলাম। কারণ কি, আমাদের শান্ত সেঞ্চুরি করতে হবে, শান্ত সেঞ্চুরির জন্য আমরা ওয়েট করলাম। এবং সে যে সেঞ্চুরি পর্যন্ত গেল, ওকে ফাইন, আপনি সেঞ্চুরি করেন। মানুষ, আপনি সেবাগের ট্রিপল সেঞ্চুরি করতে দেখেন নাই? সেবাগ 286 থেকে 300 পর্যন্ত সমানে 4 বা 6 দিয়ে গেছে। এরকম শত শত হাজার হাজার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি আপনি ইতিহাসে খুঁজে পাবেন, যে প্রয়োজনের সময় তারা পিটায় ওটা করে ফেলছে। আবার অনেক সময় দুর্ভাগ্যজনকভাবে, যেটা ঋষভ পান্তের ক্ষেত্রে খুব ঘটে, যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি পাইছে এই টেস্টে, ঋষভ পান্তের সব ক্ষেত্রে 96-95 রান পর্যন্ত করে আউট হয়ে যায়। এটা তার দুর্ভাগ্য। সে ওই সময় চার্জটা হয় না, তার কি হবে তাতে? ওর নামের পাশে অনেকগুলো 90s রয়েছে। বরং ঋষভ পান্ত দেখবেন, ওদের অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের চেয়ে ইন্ডিয়ার দর্শকের কাছে তো প্রিয় চরিত্র। কেন? সে টিমের জন্য এই কাজগুলো করে। এই যে টিমের জন্য খেলা, আপনি জয়ের জন্য খেলা, ইন্টেন্টটা শো করেন। জিতবেন কি জিতবেন না, এটা তো স্রষ্টার হাতে। আপনার বোলার আলটিমেটলি কি করবে? যদিও আমরা দেখলাম যে সামান্য সময় শ্রীলঙ্কারে আমরা পাইছি, আমাদের দুই স্পিনার কাঁপায় দিছে, দুই স্পিনার সেফ কাঁপায় দিছে। ওরা ওইটুক সময় 4 উইকেট হারায় ফেলছে, একটা ক্যাচ মিস করছি আমরা, একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয়েছে, মানে 6 উইকেট ওইটুক সময় নাই হয়ে গেছিল। যদি আর 10টা ওভার পাওয়া যেত, ওরা শেষ হয়ে যেত, আমরা ম্যাচটা জিতেই বেরোয় আসতাম। অথচ আমরা একবারে সেফ ইচ্ছে করে জেতার ইন্টেন্টটা শো করলাম না। প্রথম অংশে মুশফিক তার 50-র জন্য খেলে গেল, দ্বিতীয় অংশে শান্ত তার সেঞ্চুরির জন্য খেলে গেল। ভাইরে ভাই, কি অ্যাচিভ করলেন! আমি জানি আপনারা এইসব ক্ষেত্রে কি করবেন। হয়তো এই যখন কথা বলতেছি তখন প্রেস কনফারেন্সটা শেষ হয়েছে বা হবে, প্রেস কনফারেন্সে তো এসব কোশ্চেন হবেই। শান্ত কি উত্তর দিবে ওটা আমি আপনারা বলে দিচ্ছি, মিলায় নেন। আমি এখনো প্রেস কনফারেন্স শুনি নাই। শান্ত বলবে যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এখানে একটা পয়েন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা ঝুঁকি নিয়ে 1 পয়েন্ট হারাতে চাই নাই, 3 পয়েন্ট পাইতে গিয়ে 1 পয়েন্ট হারাতে চাই নাই। হাউ সিলি! আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 পয়েন্ট দিয়ে কি করবেন? আপনি এই সাইকেলে ফাইনাল খেলবেন?
আপনি ফাইনালে কন্টেন্ডার। আপনি নিজেই তো দুদিন আগে প্রেস কনফারেন্সে বলে গেলেন যে এখনো ফাইনালের স্বপ্ন দেখা আমার সময় আসে নাই। ফাইনালে কন্টেন্ডার হইতে গেলেও তো আপনার জিততে হবে। আপনি ড্র করে ফাইনালে উঠতে পারবেন না। আর দ্বিতীয় কথা, আপনি যে অবস্থায় আছেন, বাংলাদেশ ওই অবস্থায় যদি এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হেরেও যেত, তাও সারা পৃথিবী আপনার পাশে থাকতো। 1 পয়েন্টের চেয়ে 0 পয়েন্টের দাম অনেক বড় হয়ে যেত। এমনকি 3 পয়েন্টের চেয়ে ওই 0 পয়েন্টের দাম বেশি হতো। আপনার নাম, এই টিমটার নাম ইতিহাসে লেখা থাকতো। সবাই গল্প করতে যে বাংলাদেশের মতো একটা ছোট দল শ্রীলঙ্কারে বাগে পাইছে, হারানোর চেষ্টা করতে গিয়ে হারে গেছে। কিচ্ছু যায় আসতো না। মানুষ আপনাকে মনে রাখতো। দেখেন, এই নেগেটিভ ইন্টেন্ট, নেগেটিভ মাইন্ড, যে কোনো ক্রমে একটা পয়েন্ট নিয়ে আসি, এগুলো দিয়ে বড় হওয়া যায় না। যারা বড় হয় তারা এভাবে বড় হয় না। এগুলো পরিষ্কার বলে দেয় যে আমরা ছোট থাকার জন্য আসছি, আমাদের মাইন্ডসেটটা এখনো মিনজদের মতো, আমরা বড়দের মতো করে ভাবতে শিখি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা না, মানে খেলার সঙ্গে একটা অন্যায়। এই কাজটা শান্তর ক্যাপ্টেন্সিতে দেখেন, আমাদের ইতিহাসে একটা জিনিস, এটাতে কিন্তু লোকে ডিসঅনেস্টি বলে। আমি দেখতেছি ক্রিকইনফোতে একজন ইংলিশ দর্শক, সে লিখছে যে এর কাইন্ড অফ ডিসঅনেস্টি দর্শকের সঙ্গে। বাংলাদেশ আজকে যেটা করলো, এটা কাইন্ড অফ ডিসঅনেস্টি। আসলেও তাই, আসলেও তাই। দেখেন, আমরা একটা জিনিস খুব বুক ফোলায় বলতাম, এই শান্তর ক্যাপ্টেন্সির জামানায় এসে সেটা বলার মতো মুখ আর থাকতেছে না, যে বাংলাদেশ অতিশয় দুর্বল দল হিসাবে চিরকাল খেলছে। 2014 আগ পর্যন্ত যদি আপনি দেখেন, বাংলাদেশ তো মিনোজি ছিল চিরকাল। কিন্তু কোনো কালে বাংলাদেশকে নিয়ে এই কথাটা ওঠে নাই যে বাংলাদেশ জেতার জন্য খেলে না। বাংলাদেশ আজগুবি সব লড়াই করছে, আজগুবি সব লড়াই করছে, ভাঙাচোরা টিম নিয়ে আজগুবি সব লড়াই করতে গিয়ে অনেক সময় দারুণ দারুণ রেজাল্ট বেড়ে গেছে। কার্ডিফে আমরা অস্ট্রেলিয়ারে হারায় দিছি, আবার ওরকম আমরা ইন্ডিয়ারে হারাইছি, সাউথ আফ্রিকারে হারাইছি, সেই আদিকালে, সেই 6-7 সময়, যে সময় আমাদের কিচ্ছু ছিল না, দলে কিচ্ছু ছিল না, আপনাদের মতো বড় বড় খেলোয়াড় ছিল না, আপনারা তো সবাই লিজেন্ড। আপনারা তো দলে ঢোকার আগেই সবাই লিজেন্ড হয়ে যান। সেই সব লিজেন্ড আমাদের দলে ছিল না, তখনও কেউ এই ডিসঅনেস্টিটা করে নাই। এই যে আশরাফুল আফতাব, এখনো মানুষের মণিকোঠায় কেন? আশরাফুল আফতাবের কথা মানুষ কেন বলতে পারে না? সুমন ভাইয়ের ওই টিমটার কথা কেন বলতে পারে না? কারণ হচ্ছে এরা অসম্ভব সব চেষ্টা করতো। আপনি দেখবেন যে হয়তো জিতছে কম, টোটাল স্টার্স বের করলে বুঝতে পারবেন না এদের চেষ্টাটা। এই ইন্ডিয়ার বিপক্ষে একটা টেস্টে আশরাফুল মিরপুরে হঠাৎ করে মরা উইকেটে 16 বলে কত 48 রানের একটা ঝড় তুলে দিল। আশরাফুল যে এরকম কত কাজ করছে, আফতাব যে এরকম কত কাজ করছে, কেন করছে? যে একটা শেষ চেষ্টা, ভাই একটা শেষ চেষ্টা করে ফেলি। রফিক ভাই, রফিক ভাই 9 নম্বরে নামে সেঞ্চুরি করে ড্র করে ফেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কি সব বীরত্ব দেখাইছে এরা, মানে প্রতিটা ম্যাচে তারা ওই ইন্টেন্টটা শো করে গেছে। আমাদের জেনারেশনের পর জেনারেশন আমরা এটা গর্বের সঙ্গে বলছি যে ওকে আমরা হারছি কিন্তু আত্মসমর্পণ করি নাই। কিন্তু এই শান্তর আমলে এসে এটা দুঃখজনকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমরা দেখতেছি যে আত্মসমর্পণ করা। প্রথম দেখলাম এটা 2024-এর ওই যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা, ওইটা আমি সারা জীবনে বলবো না। ওইটা আমার বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় প্রতারিত হওয়ার ঘটনা। ওই ম্যাচটায় আমরা যদি 12 ওভারের মধ্যে ওই ম্যাচ চেসটা করতাম, তাহলে হচ্ছে আমরা সেমিফাইনালে যেতাম। আমরা 12 ওভারের মধ্যে চেস করার চেষ্টা করি নাই। ওই সময়ে রিয়াদ এসে একের পর এক বল ব্লক করে গেছে। সেই জিনিস নিয়ে শান্ত কদিন আগে প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছে, সে এখন দোষ দিছে হাতুর সিং এর কাঁধে। এটা নাকি হাতুর সিং এর পরিকল্পনা ছিল, তাদের কোনো দোষ না, তারা প্রতিবাদ করছে। যতদিন হাতুর সিং এর ছিল ততদিন শান্তর মুখে এ কথা শুনি নাই। ওকে ফাইন, হাতুর সিং এর পরিকল্পনা ছিল। উইকেটে কে গেল? উইকেটে ছিল রিয়াদ। রিয়াদ কেন এটা করলো? রিয়াদের আপনি জবাব নিলেন না কেন? সুব্রত ওটা তারা জিজ্ঞেস করছিল, সে বলছে রিয়াদের সঙ্গে তার এই বিষয়ে আর কথা বলার সুযোগ হয় না এরপরে। কি হাস্যকর, কি হাস্যকর! আজকে 1-1.5 বছর পার হয়ে গেছে, ক্যাপ্টেন ওটা এখনো জানতে পারে নাই সিনিয়র ব্যাটসম্যান রিয়াদ কেন ওই 5-6টা বল ব্লক করছিল। এটা কেউ জানতে পারে নাই, বোর্ডও নাকি এটা জানার চেষ্টা করে নাই। মানে কত বড় মানে খারাপ চিন্তা এবং খারাপ জবাব। তুমি ক্যাপ্টেন, তুমি কোচ একটা ভুল পরিকল্পনা দিল আর একজন সিনিয়র খেলোয়াড় মাঠে সেটা এক্সিকিউট করতেছে, তুমি সেটা মেনে নিলা? তুমি কেন মেসেঞ্জার পাঠাইলা না? কেন ফার্স্ট বল ব্লক করা মাত্রই একটা ছেলের পানি নিয়ে পাঠাইলা না, যে যে বলেন রিয়াদ ভাই পারলে মারেন, না পারলে উঠে আসেন? এই মেসেজ দিয়ে পাঠাইলা না? অবশ্যই দায় ক্যাপ্টেনকে নিতে হবে। তারপরে আজকে যেটা ঘটলো, আজকে কার গাড়ে দোষ দিবেন? আজকে তো ফিল সিমন্সের গাড়ি দোষ দিয়ে আপনার বাঁচার উপায় নেই। ফিল সিমন্স যাই বলুক, মাঠে তো আপনি ছিলেন, আপনার সিনিয়র ব্যাটসম্যান মুশফিক ছিল, আপনারা দুজনই তো বলেন পজিটিভ ইন্টেন্ট শো করতে চান আপনারা। আপনি কার গাড়ি দোষ দিবেন আজকে? এগুলো টোটালি বলে দেয় ওই 2024-এর ওই ম্যাচ থেকে শুরু করে আজকের ম্যাচ, যে আপনি ক্যাপ্টেন হিসাবে অত্যন্ত নেগেটিভ এবং পুয়ার মেন্টালিটি শো করতেছেন। এই যে মেন্টালিটি, এটা স্পোর্টিং মেন্টালিটি না। আজকে আমি মানে এত রূঢ়ভাবে সমালোচনা করবো এটা বসার সময় ভাবি নাই, কিন্তু আর আসলে নিজের ধরে রাখতে পারি নাই। এইটা স্পোর্টসের সঙ্গে অন্যায়।
এটা করেন না রে ভাই, করেন না। এই দেশে প্রচুর বেকার মানুষ, মানে চাকরি নাই বাকরি নাই, গাড়ির পয়সা খরচ করে 10 টাকা দিয়ে এমবি ঢুকায় খেলা দেখে। আপনারা একটু রাস্তায় নামেন, রাস্তায় নেমে দেখেন রিক্সাওয়ালারা, স্টুডেন্টরা কেমনে খেলা দেখে। টিভি শোরুমগুলোর সামনে মন্দ কথা শুনে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে। কেন দেখে? আপনাদের কাছ থেকে ওরা টাকা পায় খেলা দেখে, বরং রিক্সা চালানো বন্ধ করে খেলা দেখে, টিউশনিটা বন্ধ করে খেলা দেখে। বিনিময়ে কি পাইতে চায়? শুধুমাত্র সততাটা দেখতে চায়, জেতার চেষ্টাটা দেখতে চায়, অনেস্টিটা দেখতে চায়, ওই ইন্টেনশনটা দেখতে চায়। সেটাই আপনারা দিতে পারতেছেন না। আপনাদেরকে চ্যাম্পিয়ন হতে বলছে এরা কেউ? এই যে স্টুডেন্টরা রাত জেগে বাসায় কোনো ক্রমে একটা হলে ইন্টারনেট কানেকশন নেয়, কত কথা শুনতে হয়, ইন্টারনেটের বিল দিতে পারে না ঠিক মতো, টিভি তো চালানোর উপায় থাকে না বেশিরভাগ হলে মনে হয়, ওই মোবাইলে দেখে কষ্ট করে, একটা মোবাইলে 7 জন এরকমভাবে তাকায় থাকে। সারাদিন ধরে ঘাড় গুজে স্পন্ডিলাইটিসের ব্যথা বানায় ফেলায় চাকরিতে ঢোকার আগে, অনার্স পাস করার আগে গাড়ে ব্যথা হয়ে যায়। কেন? সারাদিন ওই মোবাইলে খেলা দেখে, রাত জাগে ইয়ের খেলা দেখে, ইউরোপিয়ান লিগের খেলা দেখে, সারাদিন ধরে আপনাদের খেলা দেখে। ও আর বেশি দেখবে না, প্রায় সরে গেছে এইসব পোলাপান। আর খুব বেশি দিন আপনাদের এই সাপোর্ট দিবে না, আপনাদের এইসব কাণ্ড কারখানার কারণে আর খুব বেশি দিন থাকবে না আপনাদের পাশে। আবারও বলি, এরা কেউ আপনাদের কাছে বিরানিও চায় নাই, কোনো টাকা পয়সাও চায় নাই। আজ পর্যন্ত কোনো দর্শকরে শুনছেন দাবি করতে যে শান্ত আপনারা একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসেন? এটা হয়তো আমরা আনন্দ করে বলি, মজা করে বলি, আপনারা একটা ট্রফি জিতেন। পারবেন না, এটা সবাই জানে। শুধু ইন্টেন্টটা দেখতে চায়, অনেস্টিটা দেখতে চায়, ইন্টিগ্রিটিটা দেখতে চায়, সেটাই শো করতে পারতেছেন না। এটা আমি বলবো লজ্জার ব্যাপার। স্পোর্টসের লজ্জা শব্দটা বলতে চাই না আমরা, তারপরেও এটা লজ্জার ব্যাপার। আপনারা যেভাবে মাথা নিচু করে মাঠ ছাড়লেন, এটা লজ্জার ব্যাপার। আবার হাসতে হাসতে ঠিক সেলিব্রেট করলেন, হাসতে হাসতে ট্রফিটা ধরলেন। যাই হোক, তারপরেও আপনাদের জন্য শুভকামনা। আশা করি শুভ বোধোদয় হবে। এরকম সিচুয়েশনে ফাইটটা করবেন, ইন্টেন্টটা শো করবেন। সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে ভালোবাসা।